তো হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি এক্সপ্লেন করব টম রাইডার কিং এর পার্ট 4। ইয়েস, পার্ট 4। আর যারা যারা অন্যান্য পার্টগুলো দেখতে চাও তারা ডিসক্রিপশনে একটু চেক দিয়ে দাও, সেখানে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে। তো বেশি পেঁচাল না পেরে আজকের এই এপিসোডটা চলো শুরু করে দেই। এর আগের পর্বে আমরা দেখেছিলাম হিয়নের অ্যাপার্টমেন্টে একটি টম অ্যাপিয়ার হয়ে যায়। এগুলো সব অবস্থা দেখে সেখানকার সিভিলিয়ানরা প্যানিক করতে শুরু করে। তারা ঘাবড়ে যায় কারণ তারা এর আগে এরকমের কিছু দেখেনি। সে ওই রোড থেকে নিচে এসে সবাইকে অবজার্ভ করতে থাকে। অবশ্য তাদের এই আচরণ সারপ্রাইজিং কিছুই না, কারণ এই রেলিক্স এবং টমগুলোতে এত পরিমাণ এনর্মাস পাওয়ার থাকে যা কিনা ডিস্টারবেন্স ক্রিয়েট করে। তাই সিভিলিয়ানসরা প্যানিক করবে, এটাই তো স্বাভাবিক। আমার এখনও স্পষ্টভাবে মনে আছে যখন আমি কিয়ংজো এর জন্য কাজ করছিলাম, তখন আমার রুমমেট আমাকে কল দিয়ে বলে আমাদের অ্যাপার্টমেন্ট নাকি ডিসঅ্যাপিয়ার হয়ে গিয়েছে। কিন্তু যখন আমার কাজ শেষ করে বাড়ি ফিরে দেখি যে আমাদের অ্যাপার্টমেন্ট এবং সব কিছু নর্মাল হয়ে আছে, এই কারণে তার কথায় আমি বিশ্বাস করিনি ওদিন। এখন আমি ভাবছি কেউ হয়তো ওই টমকে সাকসেসফুলি ডিফিট করতে সক্ষম হয়েছিল, মেবি। সে হতে পারে এবারও এখানে আশেপাশে কোথাও আছে। কিন্তু এবার আমি সেই রেলিক্সকে কারোর হতে দেব না। দরকার পড়লে ওই মানুষকে মেরে তারপর আমি রেলিক্সটা নেব। হিয়ন হঠাৎ করেই একটি ফিমিলিয়ার আওয়াজ শুনতে পারে যে বলছে, প্লিজ আমাকে শ্যুট করো না। ও, এ তো আমার রুমমেটের আওয়াজ। এর নাম হচ্ছে কিম ডং হিয়ং। আমরা দেখতে পারি একটা মিলিটারি তার গান তাক করে তাকে মারতে চাচ্ছে, আর আশেপাশের মানুষ সবাই ভয় পাচ্ছে। এই সোলজারটা বলতে থাকে, চুপ থাক সবাই, তোদের কি মনে হচ্ছে আমরা কি এখানে মজা করতে এসেছি? তোরা প্রশ্ন বন্ধ কর, এমনকি মনে রাখবি তোরা কোথায় আছিস। এগুলো সব কথা শুনে হিয়ন রেগে তার মুখে জোরে সোরে লাথি মারে। এরপর হিয়ন বলতে থাকে, তোর সাহস হলো কিভাবে সিভিলিয়ানদের উপর গান তাক করার? সত্যি করে বল, তোকে এই অনুমতি কে দিয়েছে? এরপর সে কিমের দিকে তাকিয়ে বলল, কি অবস্থা কিম, অনেকদিন পর দেখা হলো। তুমি তো এক নামও চেঞ্জ হও নাই, আগে যেরকমের আছিলে সেরকমই তো আছো। কিম একটু অবাক হয়ে যায়, কারণ সে ভাবতে থাকে, কি অনেকদিন পর দেখা? আমরা না বাড়ি থেকে বের হওয়ার আগে কথা বলেছিলাম? এরপর সে সোলজারের দিকে তাকিয়ে বলে, কি তোর কি সেন্স চলে আসছে নাকি এখনো কিছু দিতে হবে? সরি, আমি খুবই দুঃখিত, আমি আমার ধৈর্য হারিয়ে ফেলেছিলাম। আচ্ছা, এগুলো বাদ দাও। তার আগে তুমি আমাকে এক্সপ্লেন করো যে এখানে কি হচ্ছে আর কেন মিলিটারিরা এখানে এসেছে। কারণ এগুলো সব মিলিটারিদের দায়িত্ব না, এগুলো সব ইস্যু পুলিশরা হ্যান্ডেল করে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তোমরা সত্যি করে বলো, তোমরা কি টম্বের ভেতরে যেতে চাচ্ছ? আচ্ছা, আমাদের এই দেশের গভর্নমেন্ট আর এখানকার মানুষরা রেলিক্স আর এই টম্বের বিষয়ে জানে না তো, কারণ এই সময় তো তাদের না জানারই কথা। এরপর জুহিয়ন সোলজারকে বলে, কি আমতা আমতা করছো কেন? সত্যি করে বলো, কি বলতে চাও? আর না বললে তুমি বুঝতে পারছো না তুমি কোন সিচুয়েশনের মধ্যে আছো। আর তুমি যদি এটা না বলো তাহলে তুমি কোন বিপদের মধ্যে পড়বে তা তুমি বুঝতেও পারছো না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি বলতে না চাও তাহলে আমি অথরিটির কাছে তোমার নামে রিপোর্ট করব যে তুমি সাধারণ জনগণদের উপর তুমি বন্দুক তাক করেছো। ও আচ্ছা, তো এবার বুঝলাম। তো তোমরা চাচ্ছ এই টমকে এক্সপ্লোর করতে? তোমরা কি এভাবে ইভ্যাকুয়েশন টিমকে হেল্প করবে? তোমার টেনশন করার কোনো কারণ নেই, কারণ আমরা এই এরিয়াকে যত দ্রুত পারি খালি করে দেব। হুম, এবার বুঝলাম। এর মানে ওরা কি এই টম্বের ভেতর এক্সপ্লোশন করে যেতে চায়? এটা তো কখনোই সম্ভব না এরকম করে যাওয়া। আরে তোমার চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমরা ফরেন এক্সপার্টদেরও দেখেছি, তাদের এগুলো সম্পর্কে ভালোই জ্ঞান আছে। ও, ফরেন এক্সপার্টস, এবার বুঝলাম। ওকে ওকে, যাই হোক, থ্যাংক ইউ আপনাকে। এখন আমার মনে হচ্ছে আমি একটু সেফ ফিল করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। তুমি তোমার কাজ করো আর খেয়াল রাখো তোমার। এরপর কিম হিয়নকে জিজ্ঞেস করে, আচ্ছা ওই সোলজারটা তোমাকে কি বলেছে আর তুমি তার সাথে কি কথা বলেছো? এরপর জু হিয়ন উত্তর দেয়, না না, কোনো সমস্যা নেই। এই বলে সে সেখান থেকে চলে যায়। আচ্ছা, ও আমার সাথে এরকমের ব্যবহার করছে কেন? এরপর সিন শিফট করে দেখানো হয় টম্বের সামনে কিছু গার্ড দাঁড়িয়ে আছে। এরপর গার্ডদের পাশে দাঁড়িয়ে থাকা একটা মহিলাকে দেখা যায়, যে বলতে থাকে, তাদের হাবভাব দেখে মনে হচ্ছে কোরিয়ার গভর্নমেন্ট এবং এখানকার কেউ এই টমগুলোর বিষয়ে জানে না। এই মহিলার নাম হচ্ছে লিন্ডা ওয়াকার। সে একজন আমেরিকান সিএ এজেন্ট।
আরে সমস্যা নেই, বলে লাভ নেই। এখানকার সোলজার এবং এজেন্টরা কিছুই বুঝতে পারছে না যে এখানে কি ঘটছে। তার আগে আমাকে রিপোর্ট করো আমাদের মিশনের প্রোগ্রেস কিরকমের চলছে। এই মুহূর্তে এক্সপ্লোসিভগুলো অফ করা হয়েছে। আমাদের সব কাজ খুবই স্মুথলি চলছে। আচ্ছা, ফোকাস দিয়ে কাজ করো। আর টমসগুলো ভালোভাবে ইনভেস্টিগেশন করবে, যেন কিছুই বাকি না থাকে সেখানে। কল রাখার পর লিন্ডা এর কাছে একজন ব্যক্তি আসে। এর নাম হচ্ছে এবি কিয়োশি। সে জাপানের একজন এক্সকেভেশন টিম মেম্বার। সে বলতে থাকে, আরে আপনার সারপ্রাইজ হওয়ার মতো এখানে কিছুই নেই। আর আমি প্রতিবেশী দেশ থেকেই তো এসেছি, এটা তো স্বাভাবিক। আর আপনি তো আমেরিকা থেকে এসেছেন, এটা তো অনেক দূরের সম্পর্ক, তাই না? আর আমি জানি আপনারা এই রেলিক্সগুলো নিষ্ঠার সাথে চুরি করতে এসেছেন। দেখেন, উল্টাপাল্টা কথা বলবেন না। আমরা এই কেস সমাধান করার জন্য ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন পুলিশ থেকে এসেছি। আমাদের মেইন ফোকাস হচ্ছে এই স্ট্রাকচারকে ক্লিয়ার করা, এমনকি এর ভেতর থেকে পাওয়ার রেলিক্সগুলোকে সেফ ওয়েতে এক্সপেরিমেন্ট করা। তাহলে আমরাও তো বলতে পারি আপনাদের কাছ থেকে সেই রেলিক্সগুলোকে নিয়ে সেফলি এক্সপেরিমেন্ট করতে পারি। তাহলে কি আপনারা আমাদের কি সেই রেলিক্স দেবেন? আমরা জানি আপনারা এগুলো কখনোই করতে দেবেন না। আচ্ছা, যাই হোক, আমরা যেহেতু একই বিষয়ে এসেছি এখানে, তাহলে এই ফালতু আলাপ বাদ দেই। কিন্তু আমরা আপনাকে একটি গ্যারান্টি দিচ্ছি, সেই রেলিক্সটা আমাদেরই হবে। তোমাকে দেখে খুবই কনফিডেন্ট মনে হচ্ছে। আচ্ছা, দেখি কি হয়। আমরা দেখতে পারি হিয়ন তাদের কথা চুপি চুপি শুনছে, এমনকি ভাবছে, আর এগুলো তো গাধা, এগুলো তো এখনো বেসিক টুকুও জানে না এগুলো বিষয়ে। প্রথম দিকে যখন এই টর্মগুলো অ্যাপিয়ার হতো, তখন এগুলোকে অভিশাপ হিসেবে গণ্য করা হতো। প্রথম অবস্থায় এই টর্মগুলো কিছু কিছু কান্ট্রিতে অ্যাপিয়ার হতো। সেই সময়ে এই রেলিক্স এবং টম্ব বিষয়ে কেউ কিছু জানতো না। কিন্তু এই রেলিক্স এবং টম্ব এর পাওয়ারগুলো সর্বপ্রথম আমেরিকা এবং জাপান রিয়ালাইজ করতে পেরেছিল। এই কারণে তারা বিভিন্ন দেশের রিসার্চ করা শুরু করে এই রেলিক্স বিষয়ে। এরা রিসার্চের নামে স্মাগলিং করত অন্যান্য দেশ থেকে। কিন্তু যত যাই হোক, এবার আর আমার হাত থেকে কোনো রেলিক্সই বাঁচতে পারবে না। সব রেলিক্সগুলো আমি আমার করব। আচ্ছা, ওরা টাইম ওয়েস্ট করছে কেন? ওহো, তারা তো আবার এক্সক্লুশন করে টম্ব উড়াবে। ও, এর জন্য এরা ওয়েট করছে। ওকে, ঠিক আছে, তারা বসে থাকুক, আমি আমার খেলা প্রথমেই শুরু করি। এরপর আমরা দেখতে পারি সে টম্বের সামনে পৌঁছানোর পর কিছু লাল লেখা। ওহ, ফাইনালি খুঁজে পেলাম টম্বের এন্ট্রেন্স। তোমরা যে এই লাল লেখাগুলো দেখছো না, একে টম্ব গ্লাভিস বলা হয়। এগুলোর মাধ্যমে রেলিক্সরা দেখাতে চায় তারা কতটা ফ্যান্টাসি। তারা এগুলো করে শুধুমাত্র আমাদের অ্যাটেনশন পাওয়ার জন্য। এগুলো সত্যি খুবই ডিস্টার্বিং, বাট এর সব থেকে বড় সুবিধা হচ্ছে এই লেখা যে বুঝবে, সে সেই টম্বের বিষয়ে এবং সেখানে কিরকম ট্র্যাপস থাকতে পারে সেই বিষয়ে ধারণা অর্জন করতে পারবে। আমি জানি সাধারণ মানুষরা একে ডিকোড করতে পারবে না, কিন্তু আমি 15 বছর আগে এর ভালোই ট্রেনিং নিয়েছি। আমার জন্য এটা ডিকোড করা কোনো ব্যাপারই না। ওকে, তো আমি এন্ট্রেন্সটা খুঁজে পেয়েছি, এবার ভেতরে যাওয়ার পালা। এগুলো ভাবতে ভাবতেই তার সামনে সিস্টেম উইন্ডো শো হয়ে যায়। সেখানে লেখা থাকে, তুমি একটি নতুন স্কিল আনলক করতে পেরেছো, যার নাম হচ্ছে টম রাইডার বেসিক স্কিলস ল্যাঙ্গুয়েস্টিক, যার র্যাঙ্ক হচ্ছে এফ। এই পাওয়ারের অ্যাবিলিটি হচ্ছে কোনো ল্যাঙ্গুয়েজকে বোঝা এবং তা শেখা। এর এক্সটার্নাল ফিচারগুলো হচ্ছে যে কোনো রেলিক্সের কথাবার্তা এবং তার সাথে কথা বলা যায় খুবই সহজে। এবং এর আরেকটি ফিচার হচ্ছে রেলিক্স গ্রাফি বুঝতে পারা এবং এর উপর গভীর কন্ট্রোল নিয়ে আনা। আমরা দেখতে পারি তার 3টি স্কিলের মধ্যে 2টি স্কিল আনলক হয়েছে। বাহ, এটা খুবই ভালো হলো। তো প্লিজ আমার মুখের সামনে থেকে উইন্ডোগুলো একটু সরা, সামনে কি হচ্ছে আমি কিছুই দেখতে পারছি না। জুহিয়নের এরকমের বাতাসে হাত লাগানো দেখে একটা সিটিজেন খুবই অবাক হয়ে যায়। সে ভাবছে এই কি করছে আবার। এরপর সিন শিফট করে দেখানো হয় একটা নদীর পার, যার পাশ দিয়ে লাল লাইট জ্বলছে। আমরা দেখতে পারি এখানে পিলার টাইপের কোন একটা স্ট্যাচু দাঁড়িয়ে আছে, যেখানে ইউ লেখা আছে। যাক, সময় মতো পেয়ে গেলাম। অলরাইট, খেলাটা শুরু করে দেই। এরপর হিয়ন তার হাতে নাইফ রেলিক্সটা নিয়ে নেয়, এখানে থাকা স্ট্যাচুটা নাইফ দিয়ে কেটে ফেলে। আমরা দেখতে পারি সেই অ্যাটাকের কারণে পুরো শহরে বড়সড় ব্লাস্ট হয়। তো আজকের পার্টটা এখানেই শেষ করছি। নেক্সট পার্ট শীঘ্রই আসবে, ততক্ষণ তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখো, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছেই পৌঁছায়। তাহলে তোমার খেয়াল রাখো। বিদায়।